নমস্কার। আজকে বিধানচন্দ্র রায়কে নিয়ে আমার চতুর্থ পর্ব। মুশকিল হয়েছে কি, আপনাদের গ্যাস খেয়ে রাজি হয়ে গিয়ে এখন দেখছি আমাকে এই অতল সমুদ্রে নিচে অবগাহন করতে হচ্ছে, এবং কতদিন আপনারা ধৈর্য ধরে এই কাহিনী শুনবেন সে সম্পর্কেও আমার মনে প্রশ্ন যাচ্ছে। কেননা আমি দেখছি উত্তরোত্তর আমার ভিউয়ার সংখ্যা এই এপিসোডে কমছে তো কমছেই। সে যাই হোক, দায়িত্ব যখন স্বীকার করেছি তখন তা পালন করতেই হবে। বিধানচন্দ্র রায়ের কাছ থেকে যদি কোনো কিছু মানুষ শিখতে পারে তাহলে সেটা হলো যে কাজটায় তুমি হাত দিয়েছ সেটা সম্পন্ন করার জন্য যত পরিশ্রমী করতে হোক করো, যত প্রতিবন্ধকতা আসুক তাদেরকে ঠেলে এগো, সাফল্য তোমার হবেই। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি বিধানচন্দ্রকে নিয়ে এই পর্বে শুধু তার ডাক্তার হওয়ার কথা এবং কিভাবে তিনি একজন কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন সেইটুকুই বলবো। তারপর দিন কতকের বিরতি নিয়ে আমি আসবো রাজনীতিক এবং স্বপ্নদ্রষ্টা বিধানচন্দ্র রায়ের প্রসঙ্গে। দুটোর মাঝখানে দিন কয়েকের বিরতি না নিয়ে আমার উপায় নেই। গতকাল আমি বলেছিলাম যে প্রফেসর লুকিস বিধানবাবুর কাছে ছাত্র জীবনে সাক্ষাৎ ভগবানের অবতার হিসেবে আবির্ভূত হয়েছে। যখনই তিনি কোনো সমস্যায় পড়েছেন, মুশকিল হাসান হিসেবে আবির্ভূত হয়েছেন এই ডক্টর লুকিস। সেই কারণেই বিধানবাবু তার কনসাল্টিং রুমে সবার মধ্যে থেকে এই ভদ্রলোকের ছবি নিজের সামনে রেখে দিতেন প্রতিনিয়ত অনুপ্রাণিত বোধ করার জন্য। আমি তার কয়েকটা নমুনা আজকে দিচ্ছি, এবং একজন আদর্শ শিক্ষক কোনো মেধাবী ছাত্রকে দেখলে কিভাবে তাকে সাহায্য করা উচিত, তার পাশে দাঁড়ানো উচিত, তাকে পরামর্শ দেওয়া উচিত, তার কোনো সমস্যা হলে তার সমাধান করে দেওয়া উচিত, এর যদি একটা আদর্শ দৃষ্টান্ত আপনাদের খুঁজতে হয় তাহলে এই কর্নেল লুকিসের দিকে আপনাদের তাকাতেই। তিনি বিধানবাবু তার মেডিকেল কলেজে তার গ্র্যাজুয়েশন শেষ করার পরে প্রথম যে কাজটি করেছিলেন সেটা হলো প্রভিন্সিয়াল মেডিকেল সার্ভিসের নাম লেখানো এবং অ্যাসিস্ট্যান্ট সার্জন হলেন ওই কর্নেল লুকিসেরই। অর্থাৎ লুকিস চেয়েছিলেন যে তার প্রিয় ছাত্র তার কাছেই থাকুক, এবং এই যে প্র্যাকটিস করার, তাও ইন্ডিপেন্ডেন্টলি, বা সার্জারি করার, এর শিক্ষানবিশিটাও তার তত্ত্বাবধানেই শেষ হল। অনেকেই সেই সময় বলেছিলেন যে এই পদটা তো মেডিকেল কলেজে ছিল না। লুকিসই তার প্রিয় ছাত্রকে ছাত্রের জন্য এই পদ তৈরি করেছিলেন, এবং তিনি জানতেন বিধানবাবুর আর্থিক অবস্থা। এর ফলে যে তার 2 পয়সা
উপরি আয় হবে সেটাও তিনি বুঝতে পেরেছেন। আরো একটা সুবিধে তিনি বিধানবাবুকে দিয়েছিলেন, যেটা অকল্পনীয় ছিল। সেটা হলো এই যে সবে ঢোকা মেডিকেল ছাত্রদের ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে ছেলেদের ক্লাস নেই। অর্থাৎ তার ভিতরে একটা শিক্ষক সত্তা লুকিয়ে আছে কিনা সেটা পরীক্ষা করেও তিনি দেখতে চেয়েছেন। তারপর অনিবার্যভাবে বিধানবাবু ছাত্রদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠেন এবং যখন তিনি প্র্যাকটিস শুরু করলেন তখন পেশেন্ট পেতে তার খুব একটা অসুবিধা হতো না, কেননা এই ছাত্ররাই পেশেন্টদের রেফার করত বিধানবাবুর কাছে। সে সময় বিধানবাবুর ফি ছিল মাত্র 2 টাকা। অর্থাৎ এই যে চিকিৎসক জীবনের শুরু থেকেই তিনি মানুষের কাছে এই বার্তা পৌঁছেছিলেন যে তিনি শুধু একজন ডাক্তার নন, ডাক্তারির মাধ্যমে মানব সেবাকেই তিনি ধর্ম বলে মনে করেন। এখন বিধানবাবু মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সার্জনের পদে চাকরি করছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল বিলেতে যাবেন এবং সেখানে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগদানের জন্য যা পরীক্ষা টরীক্ষা আছে সেগুলো দেবেন এবং আইএমএস হয়ে দেশে ফিরবেন। দেখুন, যেমন সিভিল সার্ভিসের ক্ষেত্রে ছিল আইসিএস, ঠিক তেমনি মেডিকেল সার্ভিসের ক্ষেত্রে ইংরেজ জমানায় ছিল আইএমএস। যারা আইএমএস হয়ে চিকিৎসা করতেন ডাক্তারদের মধ্যে তাদের ব্রাহ্মণের মর্যাদা দেওয়া হতো। বেতনও তুলনায় অনেক বেশি ছিল। তার চেয়েও বেশি যেটা ছিল সেটা হচ্ছে এই আইএমএস ডাক্তারদের বাকি চিকিৎসকেরা একটু সম্ভ্রমের চোখে দেখতেন এবং পেশেন্টদের কাছেও এদের একটা বিশেষ মর্যাদা ছিল। তখন কিন্তু বিধানবাবু এই আইএমএস হওয়ার স্বপ্ন দেখছেন এবং একই সঙ্গে নিজের এমডি ডিগ্রির জন্য একটা মৌলিক গবেষণার কাজও চালিয়ে যাচ্ছে। বারবার করে আমার যেটা মনে হয় যে এই ধরনের কর্মযোগী মানুষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে দূরস্থান, আমাদের সমাজ জীবনেই কতজন এসেছেন আমি বলতে পারব না। Not for him any leisure, not for him any entertainment, not for him any distraction. ছাত্র হিসেবে তার যেটা কর্তব্য তিনি সেটাই করতেন, নিরলসভাবে করতেন। 17-18 ঘন্টা যদি পরিশ্রম করতে হয় তাতেও তিনি পিছপা হতেন না। এখন 17-18 আওয়ার্স তো কাজ করতেন শুধু কিছু সামান্য অর্থ উপার্জনের জন্য এবং তার স্বপ্ন ছিল এই অর্থেরই একটা অংশ সঞ্চয় করে তিনি বিলেত যান। তখন একজন অ্যাসিস্ট্যান্ট সার্জনের স্যালারি ছিল মাত্র 99 টাকা, কিন্তু বিধানবাবুর কাঁধে অনেক দায়ও ছিল। তাকে
একটা বাসস্থানের ব্যবস্থা করতে হয়েছিল এবং অন্যান্য যা কিছু খরচপত্র সেগুলোও নির্বাহ করতে হতো। এর মধ্যে থেকেই তিনি ওই লক্ষ্মীর ভাণ্ডারে কিছু সঞ্চয় করতেন, যাতে ইংল্যান্ডে লেখাপড়া করতে যাওয়ার জন্য কারুর কাছে হাত পাততে না। এখন বিধানবাবুর মতো প্রতিভাবান একজন ডাক্তারি ছাত্র বিদেশে মানে বিলেতে যাবেন এবং সেখান থেকে ডিগ্রি আনবেন বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করে আসবেন, এর চেয়ে স্বাভাবিক ঘটনা তো আর কিছু ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি ওই আইএমএস এর পথে হাঁটেননি। কেন? এখানেও সেই লুকিস তাকে বলেছিলেন, আমি যেদিনকে এই আইএমএস সার্ভিস জয়েন করেছি, আমার জীবনের চরমতম মনস্তাপের দিন সেদিক থেকেই শুরু হয়েছে। লুকিস বিধানবাবুকে বুঝিয়েছিলেন যে প্রথমত আইএমএস হওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে দেশে ফিরে আসতে পারবেন এমনটি হওয়ার নয়। এমন হতে পারে চাকরিতে ঢোকার পর বছরের পর বছর তাকে বিলেতেই থেকে যেতে হবে এবং কবে তিনি দেশে ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা থাকবে না। অতএব তিনি শিষ্যকে পরামর্শ দিলেন, আইএমএস ভুলে যাও, তুমি একই সঙ্গে বিলেতে গিয়ে এমআরসিপি এবং এফআরসিএস এই দুটো ডিগ্রি অর্জন করে এসো। এখন লুকিস বলে দেওয়ার পরে বিধানবাবু কোনো বিষয়েই আর অন্য কোনো চিন্তা ভাবনা করতেন না। আগে যদি বা অন্যরকম কিছু ভাবতেন, সেটা নিমেষে বদলে যেত। তথাস্তু বলে তিনি প্রস্তুত হতে শুরু করলেন বিলেতে যাওয়ার। কিন্তু সব ইচ্ছেই কি এত সহজে পূরণ হয়? বিলেত যেতে গেলে তো তার ছুটি প্রয়োজন এবং সেই ছুটি তাকে দিতে হবে, সরকারের কাছ থেকে পেতে হবে, বিশেষ করে মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে। তিনি তাদের একটা চিঠি লিখে 2 বছর 3 মাসের জন্য বিনা বেতনে ছুটির দরখাস্ত করলেন। তৎক্ষণাৎ সেটা প্রত্যাখ্যাত হল এই যুক্তি দেখিয়ে যে বিধানবাবু সাকুল্যে চাকরি করেছেন 2 বছর, অতএব এই পর্যায়ে তাকে 2 বছর 3 মাস ছুটি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে। আবার সেই মুশকিল আসানের ভূমিকায় অবতীর্ণ হলেন কর্নেল লুকিস। তিনি বিধানকে পরামর্শ দিলেন যে তুমি লেফটেন্যান্ট গভর্নরের কাছে একটা চিঠি লেখো এবং যে তোমার আর্জি পুনর্বিবেচনা করা হোক এই অনুরোধ জানিয়ে, এবং এই কথাও লিখে দাও যে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের ডাক্তাররা যখন ছুটি পায় তখন সেটা সবেতন ছুটি হয় এবং তাদের ক্ষেত্রে তো এই সব নিয়ম, তারা এমনকি স্টাডি অ্যালাউন্সও পায় এবং তাদের ক্ষেত্রে 1 বছর চাকরি করেছে তারা না 2 বছর চাকরি করেছে সেটা তো দেখা হয় না। তাহলে প্রভিন্সিয়াল মেডিকেল সার্ভিসে চাকরি করার জন্য তার প্রতি এইরকম বৈষম্যমূলক আচরণ করা হবে কেন?
যথা আজ্ঞা তথা কাজ, এবং তিনি তাই করলেন। এবং একেবারে ম্যাজিকের মতো কাজ হলো। লেফটেন্যান্ট গভর্নরের প্রাইভেট সেক্রেটারি মাত্র দিন তিনেকের মধ্যেই জবাব দিলেন। তাতে লেখা ছিল, His Honor the Lieutenant Governor of Bengal, saying that His Honor had been pleased to grant him the leave that he had asked for and had directed the Inspector General of Civil Hospitals to make necessary arrangements. হঠাৎ ইংরেজ সরকারের চিকিৎসা দপ্তর যে আর্জি প্রত্যাখ্যান করেছিল, রাতারাতি তা বদলে গেল কেন? লেফটেন্যান্ট গভর্নরের তো এই ধরনের খুঁটিনাটি বিষয়ে মাথা দেওয়ারই কথা। বিধানবাবু পরে জানলেন এটাও প্রফেসর লুকিসেরই কীর্তি। তিনি নিজে লেফটেন্যান্ট গভর্নরের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে বুঝিয়ে এসেছিলেন যে এই যে বৈষম্য করা হচ্ছে এটা অত্যন্ত অন্যায়। অতএব বিধানবাবু যে ছুটির আর্জি জানিয়েছেন সেটা দয়া করে তিনি মঞ্জুর করেন। ছুটি তো হয়ে গেল। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ জাহাজে একটা বার্থ রিজার্ভ করা, যাতে নির্ধারিত দিনে তিনি দুগ্গা দুগ্গা বলে রওনা হতে পারেন। তিনি একটা স্টিমার কোম্পানিতে ফোন করলেন এবং তাদের বললেন যে তার ছুটি যেদিন থেকে শুরু হবে তার পরের দিন যদি কোনো জাহাজ কলকাতা থেকে বিলেতের উদ্দেশ্যে পাড়ি দেয়, তাহলে সেই জাহাজটিতে একটি বার্থ যেন তার জন্য সংরক্ষিত থাকে। কিন্তু যাত্রার ঠিক 10 দিন আগে ওই স্টিমার কোম্পানি থেকে একটা ফোন আসে এবং তার কাছে বিধানবাবুর কাছে জানতে চাওয়া হয় যে তিনি এই বার্থটা কার জন্য চাইছেন, ইউরোপিয়ান না ইন্ডিয়ান? বিধানবাবু পরিষ্কার করে যখন বুঝিয়ে দিলেন তিনি যাবেন এবং তিনি একজন ইন্ডিয়ান, তখন উল্টো দিক থেকে উত্তর এলো যে একটা কেবিনে যেহেতু দুটো বার্থ থাকে, অতএব তিনি যদি সত্যিই যেতে চান তাহলে হয় তাকে আরো একজন ভারতীয় সহযাত্রীর কে জোগাড় করতে হবে, নতুবা তাকে কোনো বার্থ দেওয়া যাবে। কেন না, কোনো ইউরোপিয়ান যাত্রীর সঙ্গে কালো চামড়ার ভারতীয় একই কেবিনে থাকবেন, এটা কোম্পানির নীতি নয়। বিধানবাবু তো শুনে তাজ্জব হয়ে গেলেন। তখন উল্টো দিক থেকে জবাব এলো যে উই রিগ্রেট উই ক্যানট ফাইন্ড এ বার্থ ফর ইউ ইন দিস স্টিমার। খবর গেল যথারীতি প্রফেসর লুকিসের কাছে। তিনি জানতে চাইলেন বিধানবাবু কবে যাচ্ছেন এবং স্টিমারে জায়গা পাওয়া নিয়ে যে মস্ত বড় বিভ্রাট একেবারে শেষ প্রহরে দেখা দিয়েছে। বিধানবাবুর কাছে সে কথা জানার পর তিনি কি করলেন জানেন? তিনি ওই শিপিং কোম্পানির চলে গেলেন নিজে এবং প্রতিবাদ জানিয়ে বললেন যে একজন শ্বেতাঙ্গর সঙ্গে একজন ভারতীয়
কেবিন শেয়ার করতে পারবে না, এই ধরনের বর্ণ বৈষম্য কোম্পানি চালায় কি করে? এবং তিনি ওই কোম্পানির মালিকদের বললেন যে দেখুন, নর্মালি ভারতীয়রা আমাদের ইংরেজদের চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তাদের একমাত্র দোষ তাদের গায়ের গাত্র বর্ণটি কালো। এবং সেই কোম্পানির জেনারেল ম্যানেজারের সঙ্গে ঝগড়া করে রীতিমতো তাকে ধমক ধামক দিয়ে ওই স্টিমারেই বিধানবাবুর যাত্রা তিনি নিশ্চিত করে আসেন। কেবল কোম্পানি বলে যে স্যার, ওনাকে আমরা নিয়ে যাব, কিন্তু ওই কেবিনে আমরা কিন্তু আর কাউকে ঢোকাব। প্রফেসর লুকাসের তাদের বইই গেল, বিধানবাবুর পক্ষেও শোনায় সোহাগা। এত লম্বা যাত্রা, পুরো কেবিনটাই যদি তার দখলে থাকে তাহলে তার চাইতে ভালো আর কি হয়। এখন এই যে পদে পদে বৈষম্য এবং তজ্জনিত আঘাত বিধানচন্দ্রকে আত্মবিশ্বাসী হওয়ার পথে অনেক দূর এগিয়ে দিয়েছে। কিন্তু তিনি তো জাহাজে চড়বেন নিশ্চিত, কিন্তু করবেনটা কি? আপনাদের আগেই বললাম যে আবার লুকাস তাকে তার মাথা থেকে আইএমএস হয়ে আসার স্বপ্নটাকে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়ে এফআরসিএস এবং এমআরসিপি করার পরামর্শ দিন। সেই মতো তিনি পৌঁছলেন ইংল্যান্ডে। খোঁজখবর নিয়ে দেখলেন এই দুটি কোর্সের জন্য 40 গিনি করে মোট 80 গিনির প্রয়োজন হবে। কিন্তু তিনি যে টাকা নিয়ে বিলেতে পৌঁছেছেন, 80 গিনি যদি টিউশনেই খরচা হয়ে যায় তাহলে তো অন্য সংস্থান করাই খুব কঠিন হয়ে যাবে। কিন্তু বিধানচন্দ্র রায় তিনি ঠিক করলেন যত কষ্টই হোক আমি এটাই করব। এবং 1909 সালের 22শে ফেব্রুয়ারি তিনি সাহেবদের দেশে গিয়ে নামলেন। যে স্টিমারে করে তার এই যাত্রা, তার নাম ছিল সিটি অফ গ্লাসগো। আগামীকাল বিলেতে বিধানচন্দ্রই হবে আমার প্রধান প্রতিপাদ্য। নমস্কার।